হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি তোমাদের যে লাস্ট চ্যাপ্টার পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ, এই চ্যাপ্টারের আরো একটি পার্ট যেটা ধাতুবিদ্যা বা মেটালজি নামে পরিচিত, সেই পার্টটি নিয়ে আমরা আলোচনা করব। যে সমস্ত বন্ধুরা এর আগের ভিডিওগুলো দেখোনি তাদেরকে বলবো তোমরা প্লিজ আগের ভিডিওগুলো দেখো, কারণ আগের ভিডিওগুলো যদি না দেখো তাহলে তোমরা এই ভিডিওগুলো বুঝতে পারবে না। ঠিক আছে, তো কাজেই আগের ভিডিওগুলো দেখো। আগের ভিডিওগুলোতে তোমার বেসিক্যালি আমি এখনো অবধি এই চ্যাপ্টারের উপরে অলরেডি 18টা ভিডিও আপলোড হয়ে গেছে। ঠিক আছে, 18-19টা ভিডিও আপলোড হয়ে গেছে পুরো, মানে এই ভৌত বিজ্ঞানের মানে তোমাদের যতগুলো চ্যাপ্টার আছে, তোমাদের যেহেতু 8টা চ্যাপ্টার আছে, তো 8টা চ্যাপ্টারের মধ্যে আমি অলরেডি 7টা চ্যাপ্টার কমপ্লিট করে দিয়েছি এবং 8 নম্বর চ্যাপ্টারের লাস্ট পোর্শনের আগের পোর্শন হচ্ছে এটা ধাতুবিদ্যা বা মেটালার্জি। তো এই পোর্শনটাও আজকে কমপ্লিট হয়ে যাবে এবং শুধু জাস্ট তোমাদের একটা পোর্শন বাকি থাকবে, যেটা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি বা জৈব রসায়ন। সেই পোর্শনটা হয়তো 4টা ভিডিওর মাধ্যমে কভার করব, কারণ ওটা একটু বড় পোর্শন আছে। তো কাজেই দেখো, মানে আমি তোমাদের তাহলে ফিজিক্যাল সায়েন্সের 97% সিলেবাস পুরো কমপ্লিট করে দিয়েছি জাস্ট 15-20 দিনের মধ্যে। তো তোমরা চাইলে তোমাদের নিজেদের সিলেবাসও তোমরা নিজেরা 1 মাসের মধ্যে কমপ্লিট করে নিতে পারবে। তোমাদেরকে আমি জাস্ট বলছি, তুমি আমি যেগুলো পড়াচ্ছি ভিডিওগুলো ভালো করে দেখো, দেখে তোমরা প্রপার নোটস বানাও এবং আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলোকেও নোটসে লেখো, কারণ এগুলো কি হয় তোমাদের পরবর্তীকালে হেল্প করবে তোমাদের ভালো রেজাল্ট করাতে। ঠিক আছে, তো বেসিক্যালি চলো কথা না বাড়িয়ে আজকে ভিডিওটা স্টার্ট করি। তো আজকে আমাদের আলোচ্য টপিক হচ্ছে ধাতুবিদ্যা বা মেটালার্জি। এবারে ধাতুবিদ্যা বা মেটালার্জি বলতে কি বোঝাচ্ছে, মানে আকরিক থেকে সহজ পদ্ধতিতে এবং সুলভে ধাতু নিষ্কাশন ও নিষ্কাশিত ধাতুকে বিশুদ্ধ করার পদ্ধতিকে বলছে ধাতুবিদ্যা বা মেটালার্জি। ধাতুবিদ্যা বা মেটালার্জি কি, যে আকরিক থেকে সহজ পদ্ধতিতে ও সুলভে ধাতু নিষ্কাশন এবং নিষ্কাশিত ধাতু বিশুদ্ধ করার পদ্ধতিকে বলছে ধাতুবিদ্যা। এবারে এই ধাতুবিদ্যা কথাটা যখন আসছে তখন অবভিয়াসলি আমরা এবারে কিছু ধাতু সম্পর্কে আমাদেরকে পড়তে হবে। তো প্রথম হচ্ছে লোহা। এবারে এই লোহাকে হচ্ছে তোমার কি দিয়ে ডিনোট করা হয়, এফি দিয়ে, বা যেটা হচ্ছে আয়রন। এই লোহা কি হয়, লোহা 3 প্রকার। লোহার মধ্যে মানে কার্বনের উপস্থিতির উপর ভিত্তি করে লোহা 3 প্রকার। প্রথম হচ্ছে তোমার কাস্ট আয়রন, তারপরটা হচ্ছে তোমার রট আয়রন, এবং তারপরেরটা হচ্ছে তোমার স্টিল। তো বেসিক্যালি কার্বনের তারতম্যের উপর ভিত্তি করে কার্বন কতটা পরিমাণ রয়েছে লোহার মধ্যে তার উপর ভিত্তি করে লোহাকে 3টে ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে তোমার কাস্ট আয়রন, আরেকটা হচ্ছে রট আয়রন, এবং আরেকটা হচ্ছে তোমার স্টিল আয়রন বা স্টিল। বেসিক্যালি এটাকে স্টিল বলা হয় অ্যাকচুয়ালি। তো এবারে হচ্ছে তোমার এগুলো এটা হলো এবার লোহার ব্যবহার কি। দেখো, কাস্ট আয়রন বা ঢালাই লোহা প্রধানত স্টিল এবং সামান্য পরিমাণ রড প্রভৃতি প্রস্তুতিতে ইউজ করা হয়। রট আয়রন হচ্ছে শেকল, বাদ্যযন্ত্রের তার, এগুলো প্রস্তুতিতে ব্যবহার করা হয়। আর স্টিল হচ্ছে বিভিন্ন সংকর ইস্পাত, যেমন কড়া, ছুরি, কাঁচি, অস্ত্রোপচারের যন্ত্রপাতি, এগুলো প্রস্তুতিতে ইউজ করা হয়। এবারে এটা গেল লোহা। এবারে আমরা আসবো কপার। ঠিক আছে, কপার বা তামা, যেটা অ্যাকচুয়ালি কপার, এটাকে ডিনোট করা হয় সিইউ দিয়ে। এবার এই কপারের ব্যবহারগুলো কি কি। কপারের ব্যবহারগুলো হচ্ছে তোমার কি, যে কপার হচ্ছে তড়িতের সুপরিবাহী, তাই জন্য ইলেকট্রিক তারগুলো কি হয়, ওই কপারের কোটিং থাকে। তারপরে তোমার হচ্ছে বৈদ্যুতিক জেনারেটরে যে কপারের কোটিং থাকে, ফ্যানের 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 ক্ষেত্রে ফ্যানের মধ্যেও কপারের কোটিং থাকে। ঠিক আছে, এবার হচ্ছে কপার গেল। এবার হচ্ছে জিঙ্ক। ঠিক আছে, এবার আমরা আলোচনা করব আরেকটা ধাতু হচ্ছে জিঙ্ক। এটাকে ডিনোট করা হয় জেডেন দিয়ে। ঠিক আছে, যদি তোমরা পর্যায় সারণী পড়ে থাকো, সেখানে হচ্ছে হাইড্রোজেন থেকে ক্যালসিয়াম অব্দি পড়েছি, সেখানে কিন্তু এই সমস্ত এগুলো নেই। তার পরের শ্রেণীগুলোর মধ্যে এই সমস্ত মৌলগুলো রয়েছে, মানে মৌলগত ধাতুগুলো রয়েছে। বেসিক্যালি আয়রন রয়েছে, কপার রয়েছে, তারপর জিঙ্ক হচ্ছে কি হয়, জিঙ্ক হচ্ছে লোহার উপরে মরিচা নিবারণের জন্য গ্যালভানাইজেশন পদ্ধতিতে জিঙ্ক ইউজ করা হয়। তারপরে জিঙ্ক হেমাটাইট হচ্ছে কি হয়, সাদা রং তৈরিতে ইউজ করা হয়। ঠিক আছে, এটা গেল। এবার হচ্ছে অ্যালুমিনিয়াম। ঠিক আছে, অ্যালুমিনিয়াম খুব বেশি ইউজ করা হয় এখন। ঠিক আছে, অ্যালুমিনিয়ামের ইউজগুলো কি, বাসনপত্র তৈরিতেও কিন্তু অ্যালুমিনিয়াম ইউজ করা হয়। ঠিক আছে, তারপরে বৈদ্যুতিক যন্ত্রপাতি, বৈদ্যুতিক তার তৈরিতেও অ্যালুমিনিয়াম ইউজ করা হয়। থার্মিক পদ্ধতিতে তীব্র বিচারক হিসাবে অ্যালুমিনিয়াম ইউজ করা হয়। ঠিক আছে, এবারে এই যে লোহা আমরা আলোচনা করছিলাম, কাস্ট আয়রনে কি হয়, কার্বনের, দেখো লোহার মধ্যে কার্বন থাকে। ঠিক আছে, কার্বন। এবার এই কার্বন কতটা পরিমাণ রয়েছে সেটার উপর ভিত্তি করে লোহাকে আমরা 3টে পার্টে ভাগ করেছি। একটা হচ্ছে কাস্ট আয়রন, একটা হচ্ছে রোড আয়রন, আর একটা হচ্ছে স্টিল আয়রন।
কাস্ট আয়রনের অপর নাম হচ্ছে ঢালাই লোহা, রোড আয়রনের অপর নাম হচ্ছে পেটা লোহা এবং স্টিল। এবার হচ্ছে তোমার কাস্ট আয়রনের মধ্যে কার্বন থাকে 2 থেকে 4%, রোড আয়রনের মধ্যে কার্বন থাকে 0.1 থেকে 0.15%, ঠিক আছে। আর হচ্ছে তোমার স্টিল আয়রনের স্টিলের মধ্যে থাকে 0.15 থেকে 1.5%, ঠিক আছে। এটা হচ্ছে তোমার বেসিক্যালি কার্বনের পরিমাণ লোহার মধ্যে, ঠিক আছে। এটা গেল। এবার আমরা আলোচনা করব ধাতু বিদ্যা করলাম, ঠিক আছে। ধাতু বিদ্যাতে কি হচ্ছে, আকরিক থেকে তোমার হচ্ছে সুলভ পদ্ধতিতে কি হচ্ছে ধাতু নিষ্কাশন করা হচ্ছে। আকরিকটা কি, আকরিক হচ্ছে যেসব খনিজ থেকে অপেক্ষাকৃত সহজ পদ্ধতিতে এবং সুলভ মানে স্বল্প ব্যয়ে লাভজনক বাণিজ্যিক উপায়ে উচ্চমানের ধাতু নিষ্কাশন করা হচ্ছে, তাকে আকরিক বলছে। এবারে খনিজটা কি, খনিজটা হচ্ছে তোমার ভূগর্ভে বা ভূপৃষ্ঠ থেকে সাধারণত শিলারূপে প্রাপ্ত প্রাকৃতিক অজৈব পদার্থ সমূহ, যার মধ্যে কি হয় ধাতুগুলো মুক্ত অবস্থায় থাকে, তো সেগুলো কি বলা হয় খনিজ, মানে খনিজ বেসিক্যালি হচ্ছে তোমার মানে র মেটেরিয়ালস, ঠিক আছে। এবারে আমরা পড়বো ধাতু সংকর বা সংকর ধাতু, ঠিক আছে। আমরা ধাতু নিয়ে পড়লাম, ধাতুগুলো দেখলাম কি কি ধাতু রয়েছে, লোহা, তামা, কপার, তামা বা কপার, জিঙ্ক, অ্যালুমিনিয়াম দেখলাম। এবার আমরা দেখব ধাতু সংকরটা কি, ঠিক আছে। ধাতু সংকর বলতে কি বোঝাচ্ছে, ঠিক আছে। এবার আমরা বুঝবো ধাতু সংকর। দেখো, দুই বা ততোধিক ধাতুর সমসত্ব বা অসমসত্ব যে কোনো ধরনের সংযোগে উৎপন্ন যে পদার্থ আংশিক ভৌত ধর্মে একটি মাত্র ধাতুর ন্যায় আচরণ করে তাকে বলছে ধাতু সংকর বা সংকর ধাতু। ধাতু সংকর বা সংকর ধাতু কি, দুই বা ততোধিক ধাতুর সমসত্ব বা অসমসত্ব যে কোনো ধরনের সংযোগে উৎপন্ন যে পদার্থ অধিকাংশ ভৌত ধর্মে একটিমাত্র ধাতুর ন্যায় আচরণ করে তাকে বলছে ধাতু সংকর বা সংকর ধাতু। মানে দুই বা ততোধিক ধাতুর সমসত্ব ও অসমসত্ব যে কোনো ধরনের সংযোগে উৎপন্ন যে পদার্থ অধিকাংশ ভৌত ধর্মে একটি মাত্র ধাতুর ন্যায় আচরণ করে তাকে ধাতু সংকর বলে। নাথিং বাট দুই বা ততোধিক ধাতু মিশিয়ে একটা যে নতুন ধাতু হচ্ছে সেটাই সংকর ধাতু বলছে। সেটা সমসত্ব হতে পারে, অসমসত্ব মিশ্রণ হতে পারে, ঠিক আছে। এবার হচ্ছে তোমার পারদ সংকর, ঠিক আছে। ধাতু সংকর হলো। এবারে পারদ সংকর কি, পারদের সঙ্গে অন্য কোনো ধাতুর মিশ্রণে উৎপন্ন ধাতু সংকরকে কি বলছে, পারদ সংকর বা অ্যামালগাম। যেমন অ্যামালগাম, সিলভার অ্যামালগাম, Ag+Ag মানে হচ্ছে আয়ের কপার, তামা, তোমার হচ্ছে পারদ থাকে তার সাথে হচ্ছে রূপা থাকে, ঠিক আছে। ধাতু সংকর পড়লাম। এবারে পড়লাম পারদ সংকর, মানে পারদের সঙ্গে অন্য কোন ধাতুর মিশ্রণকে পারদ সংকর বলছে, যেটাকে বলছে অ্যামালগাম। যেমন অ্যামালগাম হচ্ছে তোমার Ag+Ag, এখানে Ag হচ্ছে রূপা আর Ag হচ্ছে পারদ, ধাতু সংকর বলছে এটা, সরি পারদ সংকর এটা। এবারে তোর হচ্ছে কয়েকটা ধাতু সংকর নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে। ধাতু সংকরের মধ্যে ফার্স্ট কি আসছে, ফার্স্ট আসছে পিতল। এবার এই পিতলের গঠনগত উপাদান কি, কপার হচ্ছে 70% আর জিঙ্ক হচ্ছে তোমার 30%, ঠিক আছে। ধাতু সংকরের মধ্যে প্রথম আসছে পিতল। পিতলের হচ্ছে তোমার গঠন কি, কপার 70%, জিঙ্ক 30%, এবং এর ব্যবহার কি, বিভিন্ন বাসনপত্র তৈরিতে ইউজ করা হয়, জলের কল তৈরিতে ইউজ করা হয়, মূর্তি প্রভৃতি তৈরিতে ইউজ করা হয়। এবারে এরপরে আসছে জার্মান সিলভার, ঠিক আছে, জার্মান সিলভার। তার মানে এখানে কপারও আছে 70%, সরি কপার 70% বলছি, কপার আছে 50%, জিঙ্ক আছে 30% আর নিকেল আছে 20%, ঠিক আছে। জার্মান সিলভার কেন বলছে, কপার আছে 50%, জিঙ্ক আছে 30% আর নিকেল আছে হচ্ছে 20%। এবারে ব্যবহার কি,
এর ব্যবহার সেম, ওই বাসনপত্র তৈরিতে ইউজ করা হয়, ফটো ফ্রেম তৈরিতে ইউজ করা হয়, ফুলদানি বা বিভিন্ন শৌখিন দ্রব্য নির্মাণেও ইউজ করা হয়। ঠিক আছে, এবারে এরপরে হচ্ছে ডুরালুমিন। ঠিক আছে, এবার হচ্ছে ডুরালুমিন। এবারে ডুরালুমিনের হচ্ছে গঠনগত সংকেত কি? অ্যালুমিনিয়াম থাকে 95%, কপার থাকে 4%, ম্যাগনেসিয়াম থাকে 0.5% এবং ম্যাঙ্গানিজ থাকে 0.5%। অ্যালুমিনিয়াম থাকে 95%, কপার থাকে 4%, ম্যাগনেসিয়াম থাকে 0.5% এবং ম্যাঙ্গানিজ থাকে 0.5%। এবারে ডুরালুমিন কি কাজে ইউজ করা হয়? বিমানের কাঠামো তৈরিতে ইউজ করা হয়, মোটর গাড়ি ও অন্যান্য যানবাহনের বিভিন্ন যন্ত্রাংশ নির্মাণে ব্যবহার করা হয়। এবারে আসছে ম্যাগনেলিয়াম। ঠিক আছে, এবার যেটা আমরা পড়বো সেটা হচ্ছে ম্যাগনেলিয়াম ধাতু সংকর। ম্যাগনেলিয়ামের গঠনগত উপাদান কি? ম্যাগনেলিয়ামের গঠনগত উপাদান হচ্ছে অ্যালুমিনিয়াম 98% এবং ম্যাগনেসিয়াম 2%। ম্যাগনেলিয়ামের গঠনগত উপাদান হচ্ছে অ্যালুমিনিয়াম 98% এবং ম্যাগনেসিয়াম 2%। এবারে এটা কি কাজে ইউজ করা হয়? হালকা যন্ত্রপাতি তৈরিতে ইউজ করা হয়, সস্তা মানের তুলাযন্ত্র তৈরিতে ইউজ করা হয়, বিমানের যন্ত্রাংশ তৈরিতে ইউজ করা হয় এগুলো। এবারে আমরা আলোচনা করব স্টেইনলেস স্টিল। ঠিক আছে, স্টেইনলেস স্টিল। স্টেইনলেস স্টিলের গঠনগত উপাদান কি? আয়রন হচ্ছে 73%, ক্রোমিয়াম হচ্ছে 15 to 20%, নিকেল হচ্ছে 8 থেকে 20%, কপার হচ্ছে 0.05 থেকে 1.5%। স্টেইনলেস স্টিলের মধ্যে আয়রন থাকে 73%, তারপরে থাকে ক্রোমিয়াম থাকে হচ্ছে 15 থেকে 20%, নিকেল থাকে 8 to 20% এবং কপার থাকে হচ্ছে তোমার কার্বন থাকে হচ্ছে তোমার 0.05 থেকে 1.5%। ঠিক আছে, এবারে এই স্টেইনলেস স্টিলের ইউজ কি? বাসনপত্র তৈরিতে ইউজ করা হয়, অস্ত্রোপচারে যন্ত্রপাতি তৈরিতে ইউজ করা হয়, ছুরি কাঁচি প্রভৃতি নির্মাণে ইউজ করা হয় স্টেইনলেস স্টিল। এবারে এরপরে হচ্ছে অ্যালনিকো। অ্যালনিকো এর গঠনগত উপাদান কি? অ্যালুমিনিয়াম 20%, স্টিল হচ্ছে তোমার 60%, নিকেল হচ্ছে 10%, কোবাল্ট হচ্ছে 10%। অ্যালুমিনিয়াম 20%, স্টিল 60%, নিকেল 10% এবং কোবাল্ট 10%। ঠিক আছে, এটা কি জন্য ইউজ করা হয়? স্থায়ী চুম্বক তৈরিতে ইউজ করা হয়। আর গান মেটাল কি? এবার হচ্ছে আমরা গান মেটাল। ঠিক আছে, মানে বন্দুক তৈরির যে মেটাল। গান মেটালের মধ্যে তোমার কপার থাকে 85%, জিঙ্ক থাকে 10% এবং স্ট্যানাম থাকে 5%। কপার থাকে 85%, জিঙ্ক থাকে 10% এবং স্ট্যানাম থাকে 5%। এবারে ইউজ কি হয়? বন্দুক তৈরিতে ইউজ করা হয় ও সামরিক যন্ত্রপাতি নির্মাণে ইউজ করা হয়। এটা গেল, প্রথমে আমরা আলোচনা করলাম কি ধাতু বিদ্যা কি, তারপরে ধাতু নিয়ে আলোচনা করলাম, কয়েকটা ধাতু উদাহরণ দিলাম, সেগুলোর ব্যবহার বললাম, তারপরে ধাতু সংকর কি পড়লাম, পারদ সংকর কি পড়লাম, ধাতু সংকরগুলোর নাম পড়লাম, কয়েকটা ধাতু সংকরের এবং তাদের গঠনগত উপাদান পড়লাম এবং ব্যবহার পড়লাম এতক্ষণ অবধি। এবার আমরা পড়ব আকরিক ও খনিজ। ঠিক আছে, আকরিক ও খনিজ। খনিজ থেকে কিন্তু আকরিক উৎপন্ন হয়। এবারে খনিজটা কি? খনিজ হচ্ছে তোমার ভূপৃষ্ঠে বা ভূগর্ভে সাধারণত শিলারূপে প্রাপ্ত প্রাকৃতিক অজৈব পদার্থ সমূহ, যার মধ্যে ধাতুগুলি মুক্ত অবস্থায় বা যৌগরূপে অন্যান্য অশুদ্ধির সাথে মিশ্র থাকে, তাকে খনিজ বলছে। আর আকরিকটা কি? যেসব খনিজ থেকে অপেক্ষাকৃত সহজ পদ্ধতিতে এবং স্বল্প ব্যয়ে লাভজনক বাণিজ্যিক উপায়ে উচ্চমানের ধাতু নিষ্কাশন করা হয়, তাদেরকে বলছে আকরিক। এবারে তোমার হচ্ছে রেড হেমাটাইট এবং হচ্ছে তোমার আয়রন পাইরাইটস, এগুলো হচ্ছে উভয়ই হচ্ছে খনিজ পদার্থ। এবার এদের মধ্যে কি হয়? রেড হেমাটাইট থেকে সহজ উপায়ে এবং কম ব্যয়ে উচ্চমানের লোহা নিষ্কাশন করা হয়, তাই রেড হেমাটাইট লোহার প্রধান আকরিক। আয়রন পাইরাইটস থেকে প্রচুর পরিমাণে লোহা থাকলেও
এর থেকে সহজ উপায়ে এবং সুলভে উন্নত মানের লোহা নিষ্কাশন করা সম্ভব নয়। তাই আয়রন পাইরাইটস আকরিক হলে খনিজ হলেও আকরিক নয়। তাই জন্য একটা কথা হচ্ছে সব আকরিক খনিজ, কিন্তু সব খনিজ আকরিক না, ঠিক আছে। বেসিক্যালি খনিজ আর আকরিকের মধ্যে পার্থক্যটা কি? দেখো, খনিজ হচ্ছে তোমার মানে বেসিক্যালি হচ্ছে ভূপৃষ্ঠে বা ভূগর্ভের মধ্যে যে সমস্ত পদার্থ পাওয়া যায়, যেগুলো হচ্ছে তো যেগুলোর মধ্যে ধাতু মুক্ত অবস্থায় অথবা যৌগরূপে থাকে। মানে বেসিক্যালি কি বলছে, দেখো বেসিক্যালি বলছে যে ভূপৃষ্ঠের মধ্যে কি হয়, ভূপৃষ্ঠের মধ্যে বেসিক্যালি তোমার হচ্ছে বিভিন্ন রকমের হচ্ছে কি হয়, মানে প্রাকৃতিক যে মানে মৌলগুলো যেগুলো হয় সেগুলো কি হয় বিভিন্ন জৈব যৌগের সাথে মিশ্র থাকে অথবা মুক্ত অবস্থায় থাকে। এই যে মুক্ত অবস্থায় জৈব মিশ্র, এটাকে বলছে খনিজ। এবারে এই মানে আকরিক কি বলছে, যদি এই খনিজ থেকে তোমার হচ্ছে মানে বিশুদ্ধ মানে সুলভ পদ্ধতিতে এবং স্বল্প ব্যয়ে যদি খুব উন্নত মানের ধাতু নিষ্কাশন করা যায় সেটাকে বলছে আকরিক। তার মানে যে খনিজটা থেকে তোমার হচ্ছে উন্নত মানের ধাতু নিষ্কাশন করা যাবে সেটা হবে আকরিক, আর যদি সেখান থেকে উন্নত মানের ধাতু নিষ্কাশন না করা যায় তখন সেটা হচ্ছে তোমার আকরিক না। তার মানে সব আকরিকই খনিজ, কিন্তু সব খনিজ আকরিক না, ঠিক আছে। এটা হচ্ছে তোমার মেইন বিষয়। তার উদাহরণ হচ্ছে তোমার ওই রেড হেমাটাইট আর আয়রন পাইরাইটস যে বললাম। এবার হচ্ছে তোমার কয়েকটি ধাতুর বিশেষ আকরিক, ঠিক আছে। যেমন আয়রনের আকরিক গুলো কি কি, মানে আয়রন বা লোহা, আয়রনের আকরিক গুলো হচ্ছে তোমার একটা হচ্ছে তোমার রেড হেমাটাইট যেটা কি Fe2O3, আর আরেকটা কি ম্যাগনেটাইট সেটা কি Fe3O4, ঠিক আছে। এবার হচ্ছে তোমার কপারের আকরিক হচ্ছে তোমার কপার পাইরাইটস। কপার পাইরাইটস এর সংকেত কি? কপার পাইরাইট সংকেত হচ্ছে CaFeS2 অথবা Cu2S, চ্যালকো পাইরাইটস, ঠিক আছে। আচ্ছা, আর এবার হচ্ছে তোমার জিঙ্কের আকরিক হচ্ছে তোমার জিঙ্ক ব্লেন্ড ZnS বা জিঙ্ক সালফাইড বা ব্ল্যাক জিঙ্ক। তারপর ব্ল্যাক জ্যাক। তারপর হচ্ছে অ্যালুমিনিয়ামের আকরিক হচ্ছে বক্সাইট। Al2O3.2H2O, এটা হচ্ছে তোমার কমপ্লেক্স কম্পাউন্ড, ঠিক আছে। Al2O3.2H2O। এবার হচ্ছে তোমার ধাতু যখন পড়ছি তখন ধাতুর প্রসঙ্গে জারণ বিজারণ কথাটা আসে। কেন আসে? কারণ হচ্ছে কি, যেসব রাসায়নিক বিক্রিয়া কি হয়, কোনো পরমাণু বা আয়ন এক বা একাধিক ইলেকট্রন বর্জন করে তখন সেটাকে বলছে জারণ, অর্থাৎ ইলেকট্রন বর্জনে জারণ ঘটে, আর ইলেকট্রন গ্রহণে কি হয়, বিজারণ ঘটে, ঠিক আছে। ইলেকট্রন বর্জনে জারণ ঘটে, ইলেকট্রন গ্রহণে বিজারণ ঘটে। তার মানে জাস্ট 1 মিনিট, ইলেকট্রন বর্জনে জারণ ঘটছে, তাই তো। তার মানে কি হচ্ছে, ধরো তোমার আকরিক খনিজ হয়ে গেছে, এবারে জারণ ও বিজারণ। তো এবারে তোমার জারণ কি হচ্ছে, ধরো সোডিয়াম কি করছে, একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে Na+ হচ্ছে, অথবা পটাশিয়াম কি হচ্ছে, একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে K+ হচ্ছে, ক্যালসিয়াম দুটো ইলেকট্রন ছেড়ে দিয়ে Ca2+ হচ্ছে। এই যে ঘটনা, এটাকে বলছে জারণ, ঠিক আছে। কারণ কি, এখান থেকে একটা ইলেকট্রন বর্জন করছে। আবার কি হয়, অনেক সময় অক্সিজেন দুটো ইলেকট্রন গ্রহণ করে কি উৎপন্ন করছে, O2-, ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে কি গঠন করছে, Cl-, সালফার দুটো ইলেকট্রন গ্রহণ করে কি গঠন করছে, H2-। এটাকে বলছে বিজারণ। কারণ এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে তোমার ইলেকট্রন গ্রহণ করছে, ঠিক আছে। ইলেকট্রন গ্রহণ করলে মানে বেসিক্যালি হচ্ছে যেসব রাসায়নিক বিক্রিয়ায় কোনো পরমাণু বা আয়ন এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে তখন তাকে বলছে বিজারণ, মানে ইলেকট্রন গ্রহণে বিজারণ ঘটছে এবং ইলেকট্রন বর্জনে কি হয়, জারণ ঘটে, ঠিক আছে। এবার ধাতু নিষ্কাশন মূলত জারণ বিক্রিয়া। এটা তোমরা কিভাবে প্রমাণ করবে, ঠিক আছে। ধাতু নিষ্কাশন মূলত জারণ বিক্রিয়া, ঠিক আছে। ধাতু নিষ্কাশন জারণ বিক্রিয়া, এটা তোমরা কি মানে এখানে কি হচ্ছে, এখানে ইলেকট্রন হচ্ছে বর্জন ঘটছে। দেখো, কোন আকরিক থেকে তার মধ্যে উপস্থিত ধাতু প্রস্তুত করার পদ্ধতিকে ধাতু নিষ্কাশন বলছে। এবারে আকরিক হচ্ছে একটা ধাতব যৌগ, ঠিক আছে। এবার ধাতু নিষ্কাশনের সময় কি হয়, ধাতু নিষ্কাশনের সময় তোমার হচ্ছে কোনো মানে ধাতব যৌগকে ধাতুতে বের করে আনা হলে অর্থ হচ্ছে কি, ধাতব যৌগ গঠনকারী ধাতব আয়ন ইলেকট্রন গ্রহণ করে
ধাতুতে বিজারিত হয়, মানে ইলেকট্রন গ্রহণ করছে, তাই জন্য হচ্ছে এটা বিজারণ বিক্রিয়া, নট জারণ বিক্রিয়া। দিস ইজ বিজারণ, সরি ইলেকট্রন গ্রহণ করছে, সরি আই এম রং। বেসিক্যালি কি হচ্ছে, মানে কোন আকরিক তার মধ্যে উপস্থিত ধাতব যৌগকে কি করছে, নিষ্কাশন করছে, ধাতু নিষ্কাশন করছে। তাহলে ধাতু নিষ্কাশন করার সময় কি হয়, ধাতু নিষ্কাশন করার সময় ধরো মানে ধাতু নিষ্কাশনের সময় কি ধাতব যৌগ বা ধাতুটিকে বের করে আনার সময় মানে কি ধাতব গঠনকারী ধাতব আয়ন কি করছে, ইলেকট্রন গ্রহণ করছে, করে কি করছে, ধাতু উৎপন্ন করছে। তো এই ইলেকট্রন গ্রহণ করছে বলে এটা হচ্ছে বিজারণ বিক্রিয়া, সরি নট জারণ বিক্রিয়া, দিস ইজ বিজারণ বিক্রিয়া। এই বিজারণ বিক্রিয়া দুই ভাগে ঘটে, স্বতঃস্ফূর্ত বিজারণ বিক্রিয়া এবং তড়িৎ বিজারণ বিক্রিয়া। আর 3 প্রকার, মানে আরেকটা হচ্ছে কার্বন বিজারণ বিক্রিয়া। তো এবারে হচ্ছে তোমার এটা গেল। এবার ধাতু নিষ্কাশনের নীতিগুলো আলোচনা করব। ধাতু নিষ্কাশনের নীতি বা পদ্ধতি, ধাতু নিষ্কাশনের বিভিন্ন পদ্ধতি আছে, ঠিক আছে। ধাতু নিষ্কাশন পদ্ধতি, প্রথম আসছে থার্মিট পদ্ধতি। তো এই থার্মিট পদ্ধতিটা কি, থার্মিট পদ্ধতি হচ্ছে উচ্চ উষ্ণতায় অক্সিজেনের প্রতি অ্যালুমিনিয়ামের একটা তীব্র আসক্তি থাকে। তীব্র আসক্তি হওয়ার জন্য কি হয়, এটা একটা তীব্র বিজারক হিসেবে কাজ করে। এবং রেড হেমাটাইট অ্যালুমিনিয়াম চূর্ণ সহযোগে উত্তপ্ত করলে কি হয়, প্রায় 2000 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বিজারিত হয়ে গলিত আয়রনে পরিণত হয়। তো এই পদ্ধতিতে কি হয়, গোল্ড স্মিথের থার্মিট পদ্ধতি বলা হয়। এবং এটার অ্যাকচুয়ালি বিক্রিয়াটা কি, যে রেড হেমাটাইট মানে Fe2O3 অতি উচ্চ উষ্ণতায় অ্যালুমিনিয়ামের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করবে আয়রন প্লাস Al2O3। এটা কিন্তু খুব মানে এটা হচ্ছে এক্সোথার্মিক রিঅ্যাকশন একটা। তো এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, বেসিক্যালি মানে আমি যখন কলেজে আর কি, মানে যখন আমি ইউনাইটেড দুর্গাপুরে ফাইনাল সেমিস্টারে ছিলাম, মানে এই বছর এপ্রিল মাসের, তো এই পদ্ধতিতে এক্সপেরিমেন্ট করার সময় মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর একজন প্রফেসর আর কি, তিনি এই থার্মিট পদ্ধতিতে কোন একটা থার্মিট ওয়েল্ডিং এক্সপেরিমেন্ট করার সময় উনি ওই থার্মিট পদ্ধতিতে কি হয় এক্সপেরিমেন্ট করার সময় কি হয়েছিল, এই অ্যালুমিনিয়াম অতিরিক্ত দেওয়ার ফলে তীব্র বিস্ফোরণ ঘটেছিল এবং এর ফলে তো উনি প্রাণ হারিয়েছিলেন, ঠিক আছে। তো ওই জন্য বলছি এই যে মানে ঘটনাটা, এই ঘটনা কিন্তু খুবই মানে রেয়ার ঘটনা, বাট স্টিল তোমরা প্লিজ মানে সতর্ক থাকবে যখন এই সমস্ত এক্সপেরিমেন্ট করবে, ঠিক আছে। কারণ এগুলো কি হয়, এগুলো এক্সোথার্মিক রিঅ্যাকশন। এক্সোথার্মিক রিঅ্যাকশন কেন, কারণ এই সমস্ত রিঅ্যাকশনে ফার্স্ট অফ অল প্রচুর তাপ লাগছে এবং প্রচুর তাপও উৎপন্ন হচ্ছে, ঠিক আছে। এবং এর ফলে কি হয়, বিস্ফোরণ ঘটার সম্ভাবনা থাকে। তো কাজেই এই সমস্ত এক্সপেরিমেন্ট করার সময় সেফটি মেনটেন করে এক্সপেরিমেন্ট করবে। কারণ কি, কারণ হচ্ছে তোমার অ্যালুমিনিয়াম হচ্ছে কি হয়, অ্যালুমিনিয়াম খুবই তীব্র বিচারক পদার্থ, ঠিক আছে। অ্যালুমিনিয়াম অক্সিজেনের প্রতি একটা তীব্র আসক্তি আছে, যদি তোমরা মানে অ্যালুমিনিয়ামটাকে যদি জ্বালিয়ে দাও মানে তীব্র উষ্ণতায়। তো ওই জন্য বলছি মানে এই সমস্ত এক্সপেরিমেন্ট করার সময় একটু প্লিজ কেয়ারফুলি এক্সপেরিমেন্ট করবে। থার্মিট পদ্ধতিটা কি আরেকবার বলছি, যে অতি উচ্চ উষ্ণতায় কি হয়, অক্সিজেনের প্রতি অ্যালুমিনিয়ামের তীব্র আসক্তি থাকে। এর ফলে কি হয়, যে প্রায় 2000 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যদি উত্তপ্ত করা হয়, তখন কি হয়, আয়রন অক্সাইড মানে যেটা হচ্ছে অ্যাকচুয়ালি তোমার হচ্ছে রেড হেমাটাইট, সেটা অ্যালুমিনিয়ামের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে, আয়রন উৎপন্ন করে, বা গলিত আয়রন যেটাকে হচ্ছে তোমার ওয়েল্ডিং এ ইউজ করা হয়, এবং তার সাথে কি উৎপন্ন হয়, অ্যালুমিনিয়াম Al2O3 উৎপন্ন হয়, ঠিক আছে। এবার এটা গেল। এবারে এই পদ্ধতি ব্যবহার কি, এই পদ্ধতিতে গলিত আয়রনকে রেল লাইন বা ট্রাম লাইনের হচ্ছে ধরো তোমার কোথাও জোড়া দেওয়ার জন্য ইউজ করা হয়, ঠিক আছে। মানে ভেঙে গেছে কোনো জায়গা, সেটাকে জোড়া করার জন্য এই ওয়েল্ডিং করা হয়। ওয়েল্ডিং হচ্ছে তোমার ওই ইউজ করা হয়, পদ্ধতি ব্যবহার করা হয়। এটা গেল। এবার ধাতুর সক্রিয়তা শ্রেণী, ঠিক আছে। নেক্সট হচ্ছে ধাতুর সক্রিয়তা শ্রেণী। ধাতুর সক্রিয়তা শ্রেণী, ধাতুর সক্রিয়তা শ্রেণী বলতে কি, সমস্ত ধাতুর রাসায়নিক সক্রিয়তা একরকম নয়। ধরো মানে যেমন হচ্ছে তোমার কপার সালফেট মানে দ্রবণে যদি জিঙ্ক বা লোহার দণ্ডের গায়ে যদি তুমি লাল রঙের কপারের আস্তরণ পড়ে, ঠিক আছে, মানে জিঙ্কের সাথে বেসিক্যালি দেখো জিঙ্কের সাথে যদি কপার সালফেটের বিক্রিয়া করানো হয়, তাহলে সেক্ষেত্রে কপার অধক্ষিপ্ত হয় এবং তার সাথে জিঙ্ক সালফেট উৎপন্ন হয়, ঠিক আছে। বা আয়রনের সাথে যদি কপার সালফেটে বিক্রিয়া করানো হয়, সেক্ষেত্রে কপার অধক্ষিপ্ত হয় এবং আয়রন সালফেট হিসেবে উৎপন্ন হয়, ঠিক আছে। বেসিক্যালি এই ক্ষেত্রে কি বলছে, যে ক্রমহ্রাসমান রাসায়নিক সক্রিয়তা অনুযায়ী ধাতুগুলিকে যদি শ্রেণীতে সাজানো হয়, তাহলে ধাতু সক্রিয়তা শ্রেণী বা তড়িৎ রাসায়নিক শ্রেণী বলা হয়। ক্রমহ্রাসমান রাসায়নিক সক্রিয়তা অনুযায়ী ধাতুগুলিকে যে শ্রেণীতে সাজানো হয়, সেটাকেই বলছে ধাতুর সক্রিয়তা শ্রেণী বা তড়িৎ রাসায়নিক শ্রেণী। যেমন হচ্ছে তোমার পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, তারপরে জিঙ্ক, আয়রন, স্ট্যানাম, প্লাম্বাম,
কপার, মার্কারি, তোমার হচ্ছে এজি অ্যান্ড এইউ, ঠিক আছে, এইগুলো হচ্ছে তোমার ধাতুর সক্রিয়তা শ্রেণী। তো বেসিক্যালি কি হয় তোমার হচ্ছে কপার, ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, এইটার ক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে তোমার ধরো এই ধাতুগুলি কি হয় তীব্র তড়িৎ ধনাত্মক এবং এদের ইলেকট্রন ত্যাগের প্রবণতা খুব বেশি হয়, তাই এগুলি ভীষণ সক্রিয় হয়। ধাতুগুলিকে যদি তুমি প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায় না অ্যাকচুয়ালি, ঠিক আছে, কারণ কি হয় অক্সাইডগুলি খুবই স্থায়ী হয়। এবারে ম্যাগনেসিয়াম ছাড়া অন্য ধাতুগুলো লাইক হচ্ছে তোমার পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, অ্যালুমিনিয়াম কি হয় এরা কার্বন বিচারিত পদ্ধতিতে পদ্ধতি নিষ্কাশন করা যায় না এদেরকে। তো এক্ষেত্রে কি হয় ধাতুগুলির হাইড্রোক্সাইড বা ক্লোরাইড বিগলিত অবস্থায় তড়িৎ বিশ্লেষণ করে ধাতুগুলিকে নিষ্কাশন করা হয়, ঠিক আছে। এবারে আমরা পড়লাম তো এতক্ষণ কি পড়লাম, এতক্ষণ আমরা পড়লাম প্রথমে পড়লাম হচ্ছে ধাতু বিদ্যা কি, তারপরে পড়লাম ধাতুগুলোর কয়েকটা ধাতু সম্পর্কে যেমন লোহা, কপার, জিঙ্ক, অ্যালুমিনিয়াম নিয়ে পড়লাম। তারপরে পড়লাম হচ্ছে ধাতু সংকর কি, কয়েকটা ধাতু সংকরের গঠন নিয়ে পড়লাম। তারপরে পড়লাম আকরিক এবং খনিজ এবং আকরিক ও খনিজের গঠনগুলো নিয়ে পড়লাম। তারপরে ধাতুবিদ্যার প্রসঙ্গে জারণ বিজারণ বিক্রিয়া পড়লাম। তারপর ধাতু নিষ্কাশনের নীতি পড়লাম যেখানে থার্মেট পদ্ধতি পড়লাম এবং ধাতু সক্রিয়তা শ্রেণীটা জানলাম। এবারে আমরা পড়বো ধাতু ক্ষয় কিভাবে হয়, ঠিক আছে, ধাতুর ক্ষয় কিভাবে হয়। এবার আমরা পড়বো ধাতুর ক্ষয়। দেখো ধাতুতে যেহেতু তীব্র বিজারণ বিক্রিয়া হয় বা তীব্র জারণ বিক্রিয়া হয়, জারণ বিজারণের ফলে কি হয় ধাতুর ক্ষয় হয়, ঠিক আছে। এবারে ধাতুর ক্ষয় কিভাবে হচ্ছে, ঠিক আছে, ধাতুর ক্ষয়, ধাতুর ক্ষয় বলতে কি বোঝাচ্ছে যে ধাতু এবং অন্যান্য ধাতু নির্মিত বস্তু খোলা অবস্থায় বায়ুতে যদি তুমি দীর্ঘদিন রেখে দাও তাহলে সেক্ষেত্রে কি হয় বায়ুতে উপস্থিত হচ্ছে অক্সিজেন, জলীয় বাষ্প ও অন্যান্য গ্যাসের সঙ্গে ধাতুগুলো কি করে ধীরে ধীরে বিক্রিয়া শুরু করে এবং এর ফলে কি হয় ধাতুগুলি অক্সাইড, কার্বনেট, সালফাইড যৌগ উৎপন্ন করে এবং এর ফলে কি হয় ধাতুগুলি হচ্ছে তোমার ক্ষয়প্রাপ্ত হয়। তো এই পদ্ধতিকেই বলছে হচ্ছে তোমার ধাতুর ক্ষয়। এবারে লোহায় মরচে ধরা কিভাবে ঘটে, দেখো যদি লোহাকে তুমি যদি বেশি দিন যদি খোলা অবস্থায় রেখে দাও তাহলে সেক্ষেত্রে কি হয় আর্দ্র বাতাসে রেখে রাখতে গিয়ে তার গায়ে লালাবে বাদামি রঙের একটা ছেদ মানে আস্তরণ পড়ে, মানে সোডা ফেরিক অক্সাইডে শীতল একটা আস্তরণ পড়ে, যেটাকেই বলছে তোমার হচ্ছে মরচে। তো এবারে এই মরচে কেন পড়ে, ঠিক আছে, মরচে বা মরচে কিভাবে পড়ে, দেখো লোহার গায়ে মরচে পড়া একটা অত্যন্ত জটিল তড়িৎ রাসায়নিক জারণ বিজারণ বিক্রিয়া, ঠিক আছে। লোহার গায়ে যে মরচে পড়ছে সেটা হচ্ছে একটা অত্যন্ত তড়িৎ মানে তীব্র তড়িৎ রাসায়নিক, এটা একটা তড়িৎ রাসায়নিক এটা একটা তড়িৎ রাসায়নিক জারণ বিজারণ বিক্রিয়া, ঠিক আছে, এটা একটা তড়িৎ রাসায়নিক জারণ বিজারণ বিক্রিয়া, ঠিক আছে। তো তড়িৎ রাসায়নিক জারণ বিজারণ বিক্রিয়া হওয়ার জন্য কি হয় এখানে হচ্ছে তোমার লোহার কণাগুলি কি হয় অ্যানোড, কার্বন জাতীয় অশুদ্ধি ক্যাথোড এবং অক্সিজেন মিশ্রিত জল তড়িৎ বিশ্লেষক রূপে কাজ করে এবং অ্যানোডে কি হয় আয়রন ইলেকট্রন ত্যাগ করে Fe2+ আয়নে জারিত হয় এবং ক্যাথোডে কি হয় অক্সিজেন OH- এ বিজারিত হয়। তো এই দুটি অর্ধবিক্রিয়া বিক্রিয়া কি হয় একই সময় পৃথকভাবে ঘটে। এবারে অ্যানোডে যে অর্ধবিক্রিয়া ঘটছে সেটা কি, অ্যানোডে যে অর্ধবিক্রিয়া ঘটছে সেটা হচ্ছে আয়রন কি করছে তোমার হচ্ছে আয়রন প্লাস অ্যাকোয়াস উৎপন্ন করছে প্লাস 2 অণু ইলেকট্রন ছেড়ে দিচ্ছে। আর ক্যাথোডে কি হচ্ছে, ক্যাথোডে অক্সিজেন অ্যাকোয়াস অবস্থায় আছে, অক্সিজেন প্লাস 2H2O লিকুইড অবস্থায় কি উৎপন্ন প্লাস ইলেকট্রন গ্রহণ করে কি হচ্ছে 4OH- উৎপন্ন করছে, ঠিক আছে। তো এই দুটি বিক্রিয়া সম্পূর্ণ বিক্রিয়া। এবারে হচ্ছে তোমার এবারে কি হচ্ছে এবারে হচ্ছে তোমার এই যে 2Fe প্লাস O2 প্লাস 2H2O থেকে কি উৎপন্ন করছে 2Fe2 প্লাস এবং 4OH-, মানে বেসিক্যালি এই দুটো বিক্রিয়াটা হচ্ছে এটা সম্পূর্ণ বিক্রিয়া, ঠিক আছে। সম্পূর্ণ বিক্রিয়া হচ্ছে বেসিক্যালি কি হচ্ছে তোমার ক্যাথোডে হচ্ছে তোমার বিজারণ ক্যাথোডে হচ্ছে তোমার ক্যাথোডে হচ্ছে তোমার বিজারণ ঘটছে, অ্যানোডে হচ্ছে জারণ ঘটছে। এই জারণ বিজারণ দুই বিক্রিয়াটাকে অর্ধ বিক্রিয়া দুটোটাকে সম্পূর্ণরূপে করা, তাহলে পূর্ণ বিক্রিয়াটা কি 2Fe একটা সলিড প্লাস O2 থেকে কি প্লাস 2H2 লিকুইড থেকে কি উৎপন্ন হচ্ছে 2Fe2 প্লাস অ্যাকোয়াস প্লাস 4OH- উৎপন্ন হচ্ছে। এবারে এই যে Fe2+ কি হচ্ছে Fe2+ তোমার হচ্ছে 2 অণু OH- এর সাথে বিক্রিয়া করে আয়রন FeOH এর হোল্ট উৎপন্ন করছে আর তারপর আর হচ্ছে তোমার এবং তার সাথে কি উৎপন্ন করছে তার সাথে অক্সিজেন উৎপন্ন করছে আর 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 সরি এই আয়রন অক্সাইড উৎপন্ন করছে। এবার এই আয়রন অক্সাইড কি হচ্ছে হাইড্রোক্সাইড কি হচ্ছে FeOH এর হোল্ট 2 তার সাথে এটা কি করছে এটা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করছে 2Fe2O3.3H2O
যেটা যেটা হচ্ছে মরছে, ঠিক আছে। এই সংকেত, এটা হচ্ছে মরিচার সংকেত কি 2Fe2O3.3H2O 2Fe2O3.3H2O এটা কি ফেরিক অক্সাইড, ফেরিক অক্সাইড 2Fe2O3.3H2O ফেরিক অক্সাইডের একটা হচ্ছে তোমার আস্তরণ, তোমার হচ্ছে এটা হচ্ছে কমপ্লেক্স কম্পাউন্ড জৈব মানে তোমার হচ্ছে জটিল জৈব যৌগ Fe2O3.3H2O, ঠিক আছে। এটা হচ্ছে মরিচার সংকেত। তো এটা এইভাবে হচ্ছে প্লাস হচ্ছে তোমার কি হয়, প্লাস হচ্ছে ওয়াটার উৎপন্ন হয়, H2O উৎপন্ন হয়, ঠিক আছে, প্লাস H2O উৎপন্ন হচ্ছে। বেসিক্যালি কি হচ্ছে, তড়িৎ জারণ বিজারণ বিক্রিয়া, তড়িৎ রাসায়নিক জারণ বিজারণ বিক্রিয়া কি হচ্ছে, বেসিক্যালি তোমার হচ্ছে আয়রন, আয়রন হচ্ছে তোমার কি হয়, আয়রন হচ্ছে তোমার আয়রন অ্যানোডে তোমার কি হয়, জারিত হচ্ছে, হয়ে কি হচ্ছে ইলেকট্রন ত্যাগ করে হচ্ছে Fe2+ হচ্ছে, এবং ক্যাথোডে হচ্ছে কি হয় অক্সিজেন ওই ওয়াটারের সাথে বিক্রিয়া এবং তার সাথে ওই ইলেকট্রনটাকে হচ্ছে ধরে ইলেকট্রন মানে ইলেকট্রনগুলোকে গ্রহণ করে কি হচ্ছে OH- আয়ন উৎপন্ন করছে। এবারে এই যে Fe2+ অ্যানোডে যে Fe2+ হচ্ছে এবং ক্যাথোডে যে OH- উৎপন্ন হচ্ছে, সেখান থেকে আয়রন হাইড্রোক্সাইড FeOH এর হোল 2 উৎপন্ন হচ্ছে। এবার এই FeOH এর হোল 2 আবার অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করছে, আয়রন মানে হচ্ছে তোমার তোমার হচ্ছে কপার অক্সাইড কপার অক্সাইড আয়রন অক্সাইড Fe2O3.3H2O মানে যেটা হচ্ছে অ্যাকচুয়ালি মরিচা পড়ছে এবং তার সাথে ওয়াটার উৎপন্ন হচ্ছে, ঠিক আছে। এইভাবে হচ্ছে লোহায় মরিচা পড়ে। এবার এই মরিচা নিবারণের উপায়গুলো কি কি, গ্যালভানাইজেশন মানে লোহার উপরে জিঙ্কের প্রলেপ দিলে বা টিনের প্রলেপ দিয়ে, অথবা লোহার গায়ে আলকাতরা ঘন রং বার্নিশ অ্যালুমিনিয়াম চূর্ণের প্রলেপ দিয়ে, অথবা আয়রনের সাথে ক্রোমিয়াম নিকেল ধাতু সংকর ইউজ করে তড়িৎ লেপন করলেও এই মরিচা থেকে নিবারণ করা যায়, ঠিক আছে। তো এবারে হচ্ছে তোমার অন্যান্য ধাতু ক্ষয় এবং মানব স্বাস্থ্যের উপরে তার ক্ষতি, ঠিক আছে। অন্যান্য ধাতু ক্ষয় এবং মানব স্বাস্থ্যের উপরে তার ক্ষতিগুলো কি কি সেটা নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে। এবারে আমরা আলোচনা করব অন্যান্য ধাতুর ক্ষয় এবং মানব স্বাস্থ্যের ক্ষতি। প্রথম হচ্ছে অ্যালুমিনিয়ামের ক্ষতিকর প্রভাব। অ্যালুমিনিয়ামের ক্ষতিকর প্রভাব কি হচ্ছে, অ্যালুমিনিয়ামের ক্ষয়ে কি হয়, অ্যালুমিনিয়াম হচ্ছে তোমার তড়িৎবাহী তার হিসাবে ব্যবহার করা হয়, ঠিক আছে। এবার জলীয় বাষ্পের উপস্থিতিতে বাতাসে অক্সিজেনের সাথে তোমার হচ্ছে অ্যালুমিনিয়ামের বিক্রিয়ার উপর কি হয়, অ্যালুমিনিয়াম অক্সাইড সূক্ষ্ম অপরিবাহী আস্তরণ উৎপন্ন হয় এবং এর ফলে কি হয়, অ্যালুমিনিয়াম ক্ষয়প্রাপ্ত হয়। এটা একটা গেল। এবার এরপরে কপারের ক্ষয়। কপারের ক্ষয় কিভাবে হচ্ছে, কপারের ক্ষয় হচ্ছে তোমার বেসিক্যালি কি হয়, কপার হচ্ছে তোমার ধাতু সংকর হিসেবে মানে বিভিন্ন রকম জিনিস মানে কপারকে যদি তুমি বিভিন্ন ধাতু সংকর হিসেবে ইউজ করা হয়, ঠিক আছে। কপার যেমন বিভিন্ন বাসনপত্রতে ইউজ করা হয়, ঠিক আছে, বা তোমার হচ্ছে ওই কাঁসা প্রস্তুতিতে ইউজ করা হয়। তো এবার এই কপার কি হচ্ছে মানে দীর্ঘদিন খোলা অবস্থায় যদি রাখো তাহলে সেক্ষেত্রে কি হয়, এর উপরে সবুজ রঙের ছোপ সৃষ্টি হয়, ঠিক আছে। তো এই সবুজ রঙের ছোপ কেন হয়, কারণ বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতিতে কি হয়, অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের সাথে কপারের বিক্রিয়ার ফলে বিক্রিয়ায় কি উৎপন্ন, কপার কার্বনেট যেটা জটিল যৌগ CuCO3 CuOH এর হোল 2, ঠিক আছে, CuCO3 CuOH এর হোল 2 কপার কার্বনেট CuCO3 অথবা তোমার হচ্ছে কপার কার্বনেট CuOH এর হোল 2, ঠিক আছে, অথবা ক্ষারকীয় কপার সালফেট CuSO4 3 CuOH এর হোল 2, ঠিক আছে। এগুলো হচ্ছে জটিল যৌগ উৎপন্ন করে, ঠিক আছে, এবং এর ফলে কি হয়, কপারের ক্ষয় হয়। এবারে জিঙ্ক ও অ্যালুমিনিয়ামের ক্ষয় কি, জিঙ্ক ও অ্যালুমিনিয়াম কি হয়, তেঁতুল প্রভৃতি পদার্থ উপস্থিতিতে কি হয়, বিভিন্ন জৈব অ্যাসিডের সাথে বিক্রিয়া করে দাব্য ধাতব যৌগ উৎপন্ন করে, এবং কপার অক্সিজেনের উপস্থিতিতে জৈব অ্যাসিডের সাথে বিক্রিয়া করে দাব্য কপার যৌগ উৎপন্ন করে, ঠিক আছে। এই অ্যালুমিনিয়াম, জিঙ্ক এবং কপার এই সমস্ত যৌগগুলি মানব স্বাস্থ্যের পক্ষে বিষাক্ত কার্যত, এই জন্য অ্যালুমিনিয়াম পাতে মোড়া আচার বা চাটনি বা কাটা ফল খাওয়া উচিত নয়। অ্যালুমিনিয়াম, জিঙ্ক, কপার নির্মিত পাত্রে যদি অ্যাসিডিক খাদ্য বা ফল রাখা হয় সেক্ষেত্রে প্রসেসিং করা উচিত নয়, ঠিক আছে। বিষক্রিয়া এড়াতে হলে এই ধরনের দাগ বা কলঙ্ক ধরা পাত্র যথেষ্ট ভালোভাবে পরিষ্কার করে ব্যবহার করা উচিত। অ্যালুমিনিয়ামের ফয়েলে কিন্তু তোমার হচ্ছে এই সমস্ত অ্যাসিড জাতীয় খাবার খাওয়া উচিত নয়, কারণ এরা কি করে, অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, ঠিক আছে, বেশি বিক্রিয়া করে ধাতব যৌগ কমপ্লেক্স কম্পাউন্ড উৎপন্ন করে, যেটা মানব স্বাস্থ্যের উপরে বিভিন্ন ক্ষতিকর। তাই জন্য অ্যালুমিনিয়ামের ফয়েলের মধ্যে যদি তোমার হচ্ছে কোনোদিনও দেওয়া হয়, বিভিন্ন রকম অ্যাসিড মিশ্রিত অ্যাসিড জাতীয় খাবার যদি দেয়, তাহলে সেক্ষেত্রে সেগুলো খাওয়া উচিত না, ঠিক আছে। তো বেসিক্যালি এটাই ছিল তোমাদের ধাতুবিদ্যা বা মেটালার্জি যে চ্যাপ্টার, মানে তোমাদের বেসিক্যালি মানে পদার্থের তোমার হচ্ছে রাসায়নিক ও ভৌত ধর্মসমূহের যে চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টারে ধাতুবিদ্যা যেটা ছিল তোমাদের 5 নম্বর পার্ট। এবং নেক্সট ভিডিওতে আমি তোমাদের সাথে জৈব যৌগ বা কমপ্লেক্স জৈব যৌগ অর্গানিক
হ্যাঁ, জৈব নিশ্চয়ই, যে অর্গানিক কেমিস্ট্রি, জৈব কেমিস্ট্রি যেটা, সেটা নিয়ে আমরা আলোচনা করব। এই অর্গানিক কেমিস্ট্রি তোমরা যখন স্টার্ট করবে একটু ভালো করে পড়বে। আর এই যে পার্টটা আজকে পড়ালাম, এই পার্টটা একটু তোমরা যদি ঠোঁটস্থ করতে পারো, তাহলে এই পার্ট থেকে তোমরা খুব ভালো মার্কস পাবে। আর যে সমস্ত বন্ধুরা চ্যানেল নতুন, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যাতে তোমরা পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে তোমাদের কোনো সমস্যার সম্মুখীন না হতে হয়। তো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।